আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আমরা পরিবেশ রসায়নের লেকচার 11 পর্যন্ত কমপ্লিট করছি। আজকে হচ্ছে লেকচার 12, অ্যান্ড লেকচার 12তে আজকের পার্টটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকের পার্টটা পুরাপুরি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের সাথে কানেক্টেড, মেডিকেল অ্যাডমিশনের সাথে কানেক্টেড। আপনারা জানেন আমরা পরিবেশ রসায়নের বাংলা পড়াগুলা পড়তেছি, রাইট? আমরা আগের দিন কি পড়ছি? অ্যাসিড ক্ষারের থিওরি পড়ছি, অ্যাসিড ক্ষারের থিওরি পড়ছি। আজকে কি পড়বো? আজকে পড়বো হচ্ছে গিয়ে কোন পার্টটা একটু ভালো করে দেখেন। আজকে পড়বো এই যে মিঠা পানির উৎস ও গুরুত্ব, এখানে লেখা আছে মিঠা পানির উৎস ও গুরুত্ব। ক্লিয়ার? এবার আসেন মনোযোগ দিয়ে। এই জায়গা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, আর কিছু প্রশ্ন আছে যেটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসে। তো আমরা দুইটা সাইড নিয়ে আলোচনা করব, পুরোটা বই ভালো করে পড়বো আর অনেক সুন্দর করে নোট করাই দিব। আসেন মনোযোগ দিয়ে। সবার আগে এই যে মিঠা পানির উৎস ও গুরুত্ব, এইখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় একবার প্রশ্ন আসছে। আপনি একটু এই জায়গায় ভালো করে দেখবেন, হিমবাহ ও তুষার আচ্ছাদন, ভূগর্ভস্থ পানি, বিভিন্ন হ্রদ, বায়ুতে বা বৃষ্টিরূপে আসে বিভিন্ন নদী, এগুলোর পার্সেন্টেজ দেওয়া আছে। আপনার সব পড়ার দরকার নেই, আপনি শুধু প্রথম লাইনটা পড়েন। 97.3% হচ্ছে লবণাক্ত পানি, আর 2.7% হচ্ছে মিঠা পানি। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল মিঠা পানির সর্ববৃহৎ উৎস কোনটা? উত্তর মেরুর বরফ। ওই জায়গাটা আমরা একটু পরে আসতেছি। তাহলে 97.3% মুখস্থ করেন না, আপনি আইডিয়াটা নেন। সবচেয়ে বেশি পানি হচ্ছে লবণাক্ত পানি, আর মিঠা পানি হচ্ছে 2.7%। আর কিছু লাগবে না। এইবার এই যে 2.7%-এর মধ্যে হিমবাহ ও তুষার 2%, ভূগর্ভস্থ পানি এটা, মিঠা পানির হ্রদ ও নদীতে মিঠা পানির উৎসগুলো এবং পার্সেন্টেজগুলো এখানে দেওয়া আছে। আপনার আর কিছু পড়ার দরকার নেই। জাস্ট একটা কথা আসছিল, সেটা হচ্ছে মিঠা পানির সর্ববৃহৎ উৎস কোনটা। ওইখানে উত্তরটা ছিল হচ্ছে কি আপনার উত্তর মেরুর বরফ। এক সেকেন্ড একটু দেখাই দিই। এই যে দেখেন এই জায়গাটা, এটা আপনাদের বইয়ে নাই, বাট আমার স্লাইডে তো থাকবে। একটু মনোযোগ দিন। এখানে দেওয়া আছে পানির উৎস। এই যে পানির উৎসের এইখানে দেওয়া আছে এই যে উত্তর মেরুর বরফ, দক্ষিণ মেরুর বরফ। সো এইগুলো দেওয়া আছে, জাস্ট মাথায় রাখবেন উত্তর মেরুর বরফ। এইটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল। সব পড়ার দরকার নেই, যেটা যেটা ভর্তি পরীক্ষায় আসছে ওইটা ছাড়া অন্য কিছু পড়ার দরকার নেই। এটা মেডিকেলে আসছিল। তাহলে উত্তর মেরুর বরফ হচ্ছে এখানে অ্যাকচুয়ালটা। আসেন তারপরে, এখন এগুলার কিচ্ছু পড়ার দরকার নেই, এগুলা কিচ্ছু পড়ার দরকার নেই, এগুলা কিচ্ছু পড়ার দরকার নেই। পড়বেন কোন জায়গায় দেখাই দিচ্ছি। এই যে ভাইয়া সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড। এইটা ঢাকা ভার্সিটির রিটেন পরীক্ষায় আসছে, যে পানির বিশুদ্ধতার 5টা মানদণ্ড লেখো। কি বলছে? পানির বিশুদ্ধতার 5টা মানদণ্ড লেখো। আচ্ছা আমি একটু বোঝাই দিই, আসেন। এই যে, তাহলে মানদণ্ড অনেকগুলো আছে আপনার বইয়ে। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে জাস্ট পড়া। পানির পিএইচ হচ্ছে একটা মানদণ্ড, পানির ক্ষরতা একটা মানদণ্ড, পানির ডিও একটা মানদণ্ড, পানির বিওডি একটা মানদণ্ড, পানির সিওডি মানে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড একটা মানদণ্ড, আর টিডিএস মানে টোটাল ডিজলভ সলিড, এটা একটা মানদণ্ড। বোঝা গেছে? তাহলে সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড যখন আপনাকে জিজ্ঞাসা করবে, তখন আপনাকে এটা ঢাকা ভার্সিটি রিটেনে আসছে যে 5টা মানদণ্ড লেখো, তখন আপনাকে মুখে মুখে এই যে এইভাবে চিন্তা করেন। পিএইচ, আপনার যেগুলো মুখস্থ, পিএইচ, বিওডি, সিওডি, টিডিএস, তারপর পানির ক্ষরতা, এগুলো কি হবে? এগুলো হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ড। আচ্ছা ফাইন, এবার পিএইচ নিয়ে আসেন। পিএইচ এই যে দেখেন কোন জায়গায় আসছে, একটু আগে বলছি ঢাকা ভার্সিটি রিটেনে আসছে। পানির বিশুদ্ধতার মানদণ্ড, 3টা মানদণ্ড লেখো। পিএইচ, ক্ষরতা বা হার্ডনেস যেটাকে বলে, ডিও, বিওডি, সিওডি, টিডিএস। আমি 6টা লিখে দিলাম, আপনি যে কোনো 3টা লিখলে আপনাকে নাম্বার দিয়ে দিবে। সুন্দর না? আচ্ছা এবার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা বলছিলাম, দেখেন কি বলছিলাম। মেডিকেল 21-22-এ আসছে, নিচের কোনটি মিঠা পানির সর্ববৃহৎ উৎস? কি বলছিলাম? উত্তর মেরুর বরফ। মনে আছে একটু আগে বলছিলাম যে এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। সো মেডিকেল ভর্তি পরীক্ষা এগুলো অ্যাডমিশনে আসলে এগুলো করে ফেলতে হবে। এবার আসেন পিএইচ। সবার আগের মানদণ্ডটা কি? সবার আগের মানদণ্ড হচ্ছে পিএইচ। ক্ষরতাতে আমি একটু পরে যাচ্ছি, এই যে হচ্ছে ক্ষরতাতে একটু পরে যাব। আগে সবার আগের মানদণ্ড কি? পিএইচ। পিএইচ নিয়ে আপনাকে 2টা ইনফরমেশন জানতে হবে। বিশুদ্ধ পানির পিএইচ এর মান হচ্ছে 7.7।
এই ভ্যালুটা যতটা ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। হু এর মতে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পিএইচ এর পরিসীমা কত? 6.5 থেকে 8.5। এই ভ্যালুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা ইঞ্জিনিয়ারিং সিকিউরিটিও মাঝে মাঝে আসে। তাহলে পানির, বিশুদ্ধ পানির পিএইচ এর পরিসীমাটা কত হবে? সীমাটা কত হবে? 6.5 থেকে 8.5। আচ্ছা, আর কোনো কিছু দরকার নেই। এই যে এটা আছে, জলজ প্রাণীর জন্য পানির অনুকূল পিএইচ হচ্ছে 7 থেকে 7.5। এটা এত বেশি পরীক্ষায় আসে না, আপনাকে এইটা মনে রাখতে হবে, মানে রাখতেই হবে। ক্লিয়ার? ওকে, ফাইন। এবার আসেন, এরপর হচ্ছে পানির ক্ষরতা। তো পানির ক্ষরতা নিয়ে আমরা ডিরেক্টলি আমি আমার মতো করে পড়াবো, তো সুন্দর করে লিখে ফেলেন যে ভাইয়া এখন কি পড়বো? এখন পড়বো হচ্ছে পানির ক্ষরতা। লেখেন, পানির ক্ষরতা। আমাকে কে ফোন দেয়? আচ্ছা, আমার বউ ফোন দিচ্ছে। পানির ক্ষরতা, 1 সেকেন্ড। ওকে, পানির ক্ষরতা। পানির ক্ষরতা কয় টাইপের? 2 টাইপের। একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতার ইংলিশটা হচ্ছে পার্মানেন্ট, আর অস্থায়ী ক্ষরতার ইংলিশটা হচ্ছে টেম্পোরারি। একটা হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস, আর একটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস। ওকে, খুব মনোযোগ দিয়ে এবার সুন্দর করে সবার আগে লিখবেন হচ্ছে অস্থায়ী ক্ষরতা। ভাইয়া যেভাবে নোট করাই দিব ওইভাবে নোট করবেন। অস্থায়ী ক্ষরতা লেখেন, ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, আয়রন 2+। এদের ভিতরে যদি বাইকার্বনেট আয়ন থাকে, এটাকে বলা হয় বাইকার্বনেট আয়ন। তাহলে কি হয়? ক্যালসিয়াম 2+ এর ভিতরে যদি বাইকার্বনেট ঢুকে যায়, ক্যালসিয়াম বাইকার্বনেট। ম্যাগনেসিয়ামের ভিতরে যদি বাইকার্বনেট ঢুকে, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। আর আয়রনের ভিতরে যদি বাইকার্বনেট ঢুকে, বাইকার্বনেট। এই যে এটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। মানে যদি খুব মনোযোগ দিয়ে, আপনার এখানে সুন্দর করে লেখা আছে সবকিছু। যেমন এই যে অস্থায়ী ক্ষরতা, পানিতে ক্যালসিয়াম 2+, এই জায়গাটা আমি ঠিক করে দিই, ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ ও ফেরাস আয়নের বাইকার্বনেট লবণ অধিক দ্রবীভূত থাকার কারণে সৃষ্ট ক্ষরতাকে অস্থায়ী ক্ষরতা বলে। তাহলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এদের বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকার কারণে যে ক্ষরতা হয় তাকে আমরা বলবো হচ্ছে অস্থায়ী ক্ষরতা। তাহলে দেখেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের বাইকার্বনেট দ্রবীভূত থাকার কারণে যেই লবণটা হয়, মানে ক্যালসিয়াম বাইকার্বনেট বা লোহার বাইকার্বনেট বা আপনার ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট, এরা থাকার কারণে যেই ক্ষরতা হয় তাকে আমরা বলবো হচ্ছে অস্থায়ী ক্ষরতা। ক্লিয়ার? ক্লিয়ার। এবার অস্থায়ী ক্ষরতা কিভাবে দূর করা হয়? অস্থায়ী ক্ষরতা পানি ফুটাইলেই দূর হয়ে যায়। পানি ফুটাইলেই কি হয়ে যায়? অস্থায়ী ক্ষরতা দূর হয়ে যায়। সো এটার বিক্রিয়াটা লিখতে হবে, লিখে ফেলেন। ক্যালসিয়াম বাইকার্বনেট, ওকে যদি আমি ফুটাই, ওকে যদি আমি কি করি? ফুটাই, তাহলে কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড, পানি আর ক্যালসিয়াম কার্বনেট। তার মানে সিম্পল কথা, ক্যালসিয়াম বাইকার্বনেট কিন্তু পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয়। 1 সেকেন্ড, হ্যাঁ। আম্মু, হ্যালো, ক্লাসে আছে। ক্লাসে অনেক আগেই শুরু করছি মা। না, ঠিক আছে এখন। ওকে, ঠিক আছে। সো এইটা হচ্ছে পানি ফুটানোর বিক্রিয়া। মানে অস্থায়ী, আপনাকে জিজ্ঞাসা করতে পারে অস্থায়ী ক্ষরতা দূর করা যায় কিভাবে? তাহলে অস্থায়ী ক্ষরতা দূর হয় কিভাবে? অস্থায়ী ক্ষরতা দূর হয় পানি ফুটাইলে। কোন বিক্রিয়া? এই যে এটা হচ্ছে বিক্রিয়া, জানতে হবে। ওকে, এবার আসেন, আরেকটা সুন্দর জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে চায়ের কেটলিতে বয়লার স্কেল।
বা কার্বনেট স্তর পড়ার বিক্রিয়া, এটা হচ্ছে আরেকটা কনসেপ্ট। এই জায়গা থেকেও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে প্রশ্ন দিতে পারে। সো আসেন বিক্রিয়াটা লেখেন। বাইকার্বনেট আয়নটা যদি বিয়োজিত হয় কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড, পানি আর কার্বনেট আয়ন। এইবার ওই যে পানিতে থাকা ক্যালসিয়াম আর এই কার্বনেট আয়নটা, এরা ক্যালসিয়াম কার্বনেটের স্তর তৈরি করবে। এটাকে আমরা বলি হচ্ছে বয়লার স্কেল। মানে ওই যে চায়ের কেটলিতে দেখেন না, আর চায়ের কেটলিতে কি দেখেন, নিচে হচ্ছে আপনার খয়েরি কালার দাগ পড়ে গেছে না? আমরা যখন দোকানে চা খাই বা হচ্ছে আপনি আপনার বাসার বিভিন্ন চায়ের কেটলিগুলোতে দেখবেন কি নিচে দাগ পড়ে যায়, ওইটাকে আমরা বলতেছি বয়লার স্কেল। বিক্রিয়াগুলো ইম্পর্ট্যান্ট। তাহলে বাইকার্বনেট আয়ন বিয়োজিত হয়ে কি তৈরি করে? কার্বনেট আয়ন তৈরি করে। আর পানিতে থাকা ক্যালসিয়াম আয়ন ওই কার্বনেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটের স্তর তৈরি করে। এটাকে আমরা বলি বয়লার স্কেল। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে এটা একটু সুন্দর করে নোট করে ফেলবেন, এটা একটু সুন্দর করে নোট করবেন, মানে বেশ সুন্দর করে নোট করতে হবে এই জিনিসটা। ক্লিয়ার? তাড়াতাড়ি। ওকে, আমার মনে হয় ডান। তাহলে এটা হচ্ছে আমার অস্থায়ী ক্ষরতা। এরপর স্থায়ী ক্ষরতা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। সেম জিনিস, জাস্ট একটু পড়ালেখা আছে। স্থায়ী ক্ষরতা, তাহলে এখানে কি লিখব? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন। যদি এদের ভিতরে ক্লোরাইড আয়ন ঢুকে যায়, ক্লোরাইড আয়ন ঢুকে যায়, অথবা আরেকজন বলবে না ভাইয়া ক্লোরাইড ঢুকলো না, সালফেট ঢুকলো, তাহলে কি কি তৈরি হবে? কি কি তৈরি হবে আসেন। ক্যালসিয়ামের ভিতরে যদি ক্লোরাইড ঢুকে তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে। ম্যাগনেসিয়ামের ভিতরে যদি ক্লোরাইড ঢুকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আয়রনের ভিতরে ক্লোরাইড ঢুকলে আয়রন ক্লোরাইড তৈরি হবে। ক্যালসিয়ামের ভিতরে সালফেট ঢুকলে ক্যালসিয়াম সালফেট তৈরি হবে। ম্যাগনেসিয়ামের ভিতরে সালফেট ঢুকলে ম্যাগনেসিয়াম সালফেট তৈরি হবে। আর আয়রনের ভিতরে সালফেট ঢুকলে আয়রন সালফেট তৈরি হবে। তাহলে মনোযোগ দিয়ে, তাহলে এইরা আসলে স্থায়ী ক্ষরতা তৈরি করে। দেখেন এখানে লেখা আছে সুন্দর করে যে পানিতে ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ ও আয়রন 2+ আয়নের ক্লোরাইড ও সালফেট অধিক দ্রবীভূত থাকার কারণে সৃষ্ট ক্ষরতাকে স্থায়ী ক্ষরতা বলে। কি 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 এদের আয়নের ক্লোরাইড ও সালফেট। তাহলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এই আয়নগুলার ক্লোরাইড ও সালফেট যদি দ্রবীভূত থাকে, তাহলে ক্যালসিয়ামের ক্লোরাইড মানে ক্যালসিয়াম ক্লোরাইড, আয়রনের ক্লোরাইড মানে আয়রন ক্লোরাইড, ক্যালসিয়ামের সালফেট মানে ক্যালসিয়াম সালফেট, আয়রনের সালফেট মানে আয়রন সালফেট, এরা যদি পানিতে দ্রবীভূত থাকে তাহলে ওদেরকে আমরা বলবো হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস বা স্থায়ী ক্ষরতা, যেটা ভাইয়া এখানে লিখে দিচ্ছি। এবার আসেন ওরা এখানে কি বলছে, পানি ফুটিয়ে অস্থায়ী ক্ষরতা দূর করা যায়। আপনি কি বিক্রিয়া দেখছেন? দেখছি। পানি ফুটিয়ে স্থায়ী ক্ষরতা দূর করা যায় না, আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে দূর করা হয়। এটাকে আমরা বলি পারমুটিট পদ্ধতি। দেখেন সারফেস ওয়াটারের স্থায়ী ও অস্থায়ী উভয় প্রকার ক্ষরতা দূর করতে পারমুটিট পদ্ধতি বা আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে বিযোজী ক্যাটায়নগুলোকে দূর করা হয়। তার মানে অস্থায়ী ক্ষরতা আপনি ফুটাইলেই দূর করতে পারবেন, কোনো সমস্যা নাই, বাট স্থায়ী ক্ষরতা কখনো ফুটাইয়া দূর করা যাবে না। আর পারমুটিট বা আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে যে কোনো ধরনের ক্ষরতাকে দূর করা যায়। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন এখানে সুন্দর করে দিব পারমুটিট বা আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি, লিখে ফেলেন। পারমুটিট বা আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি। ক্লিয়ার? আপনার বইয়ে যে বিক্রিয়া দেওয়া আছে এটা একদম ঠুটস্থ থাকতে হবে। এইটা যদি ক্যালসিয়াম 2+ এর সাথে বিক্রিয়া করে তখন এখান থেকে কি তৈরি হবে? ওই যে ক্যালসিয়াম আর এই যে RSO3, ক্যালসিয়ামের যোজনী 2, এই জিনিসটা যোজনী 1।
শেষ। মানে এই যে ভালো করে তাকান, ভালো করে তাকান, এই জিনিসটা দেওয়া হয়েছে, এটা একটা অর্গানিক জিনিস, আপনি বুঝতেই পারতেছেন। ক্যালসিয়ামটা এই সোডিয়ামকে রিপ্লেস করে ফেলবে, তার মানে কি ওই যে ক্যালসিয়ামটা যে আলাদা করে ফেললাম, ক্যালসিয়ামটাকে ওরে দিয়ে আটকায় দিলাম, এই সোডিয়াম আলাদা হয়ে গেল। সোডিয়াম কিন্তু পানিতে দ্রবণীয়, সমস্যা নাই। সো ক্যালসিয়ামটা যখন এটার ভিতরে আইসা পড়লো, তার মানে কি আমি ক্যালসিয়ামটাকে আটকায় দিলাম, তার মানে কি ও আর ওদের সাথে ক্লোরাইড বা সালফেটের সাথে মিক্স হয়ে এই যে স্থায়ী ক্ষারতা তৈরি করতে পারবে না। তাই আমি ক্যালসিয়ামটাকে কি করে ফেলবো, ক্যালসিয়ামটাকে আটকায় দিব, কার মাধ্যমে আটকায় দিব, RSO3 এর মাধ্যমে আটকায় দিব। তাহলে RSO3 সোডিয়াম এটার সাথে মিলে ক্যালসিয়াম যখন বিক্রিয়া করবে, ক্যালসিয়াম আটকায় যাবে আর সোডিয়াম বাইরে চলে যাবে, শেষ। তাহলে ক্যালসিয়াম আটকায় গেলে কি হবে, ক্যালসিয়াম আটকায় গেলে এই ক্লোরাইড বা সালফেটের সাথে মিক্স হয়ে এরা স্থায়ী ক্ষারতা বা পার্মানেন্ট হার্ডনেস তৈরি করতে পারবে না। ক্লিয়ার? ওকে। অ্যান্ড এখানে আরেকটা কথা লেখা আছে, কি লেখা আছে বইয়ে, ভালো করে দেখেন। বইয়ে লেখা আছে নিষ্ক্রিয় আয়ন বিনিময় রেজিনকে KCl দ্রবণ দ্বারা সক্রিয় করা হয়। এটা কোনো ব্যাখ্যা দেওয়া নাই, সো আপনাকে ব্যাখ্যা পড়তে হবে না, আপনি জাস্ট লিখবেন কি KCl দ্বারা ওই যে সক্রিয় করা হয়। মানে KCl নামক একটা কথা আছে এখানে, এটা একটু মাথায় রাখবেন, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতে পারে। বোঝা গেছে কিনা? আই গেস বোঝা গেছে, ফাইন। একটু সুন্দর করে নোট করে ফেলেন তাড়াতাড়ি ভাইয়া, সুন্দর করে নোট করেন। এরপর তাহলে আমাদের কি কি গেল, আমাদের গেল হচ্ছে প্রথমে পিএইচ, এরপরে ক্ষরতা। এখন আমরা ডিরেক্টলি টপিকে চলে যাব, সেটা হচ্ছে আমাদের ডিজলভড অক্সিজেন। এটাকে আমরা বলতেছি পানির ডিও। ভালো করে তাকান, এটাকে আমরা কি বলবো, পানির ডিও বা ডিজলভড অক্সিজেন। এবার আসেন, পানির অক্সিজেন সম্পৃক্তকরণে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণকে পানির ডিও বলা হয়, ডিজলভড অক্সিজেন। মানে পানিতে কতটুকু অক্সিজেন দ্রবীভূত অবস্থায় আছে, পানিতে কতটুকু অক্সিজেন দ্রবীভূত অবস্থায় আছে, এটাকে আমরা বলবো কি ডিও বা ডিজলভড অক্সিজেন। 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন সম্পৃক্ত পানিতে ডিওর মান হয় এত, দরকার নাই। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে অক্সিজেনের দ্রাব্যতা এত, দরকার নেই। পানিতে ডিওর মান 6 এর বেশি থাকে, দরকার নেই। 6 ওয়ার্ডটা লাগবে আমাদের, কই লাগবে একটু পরে দেখাচ্ছি। এখানে অনেক কিছু লেখা আছে। পানির ডিও ও বিওডি নির্ণয় করার জন্য উইংক্লার আয়োডিমিত্তিক পদ্ধতি ব্যবহার করা হয়। আমরা একটু পরে এই পুরো সবটা বিক্রিয়া শিখাবো। একটু ভালো করে দেখেন, পয়বজ্র, মলমূত্র, শিল্প কারখানায় তরল বজ্রের কারণে কি পানির ডিজলভড অক্সিজেন কি হয়ে যাবে, কমে যাবে। পানিতে জৈব বস্তুর পচনের ফলে ডিওর পরিমাণ কমে যাবে। মিথেন, H2S, ফসফিন ও অ্যামিন জাতীয় যৌগের জন্য কি হবে, পানিতে ডিওর পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে, অক্সিজেনের পরিমাণ কমে যাবে। ওকে ওকে, আসেন তাহলে আমরা একটা ছোট্ট MCQ সলভ করি। মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, দেখছেন এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রচুর আসে। কি দেওয়া আছে দেখেন, বলছে ভূপৃষ্ঠের পানিতে দ্রবীভূত অক্সিজেনের জন্য কোনটি সঠিক। জৈব বজ্র থাকলে ডিও কি বেশি হবে না কমে যাবে, অক্সিজেন কমে যাবে। জীবাণু উপস্থিত ডিওর পরিমাণ বাড়ায় দিবে নাকি কমায় দিবে, অক্সিজেন কমায় দিবে, কমন সেন্স। ডিও 4 থেকে 6 ppm থাকা প্রয়োজন, এটা সত্য, এটা সত্য। ডিও 4 ppm এর নিচে থাকা প্রয়োজন না, ডিওর পরিমাণ 4 থেকে 6 হতে হয়। একটু পর আমরা দেখব, বইয়ে আছে ডিওর পরিমাণ 4 থেকে 6 হতে হয়। আমরা একটু বইটাও খুলি। এই যে এতক্ষণ যা যা পড়াইছি সব কিন্তু বইয়ের বিক্রিয়া পড়াইছি, কেমন। এই যে ডিওর এখানে অনেক কিছু লেখা আছে, আমরা একটু পরে সব দেখব, সমস্যা নেই। ডিওর পরিমাণটা একটু দেখাই দিই, নিচে বক্স আছে, এক সেকেন্ড। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন মানদণ্ড। তাহলে হু অনুমোদিত সর্বোচ্চ মাত্রা ডিওর জন্য কত, 5 থেকে 6। ওইখানে 4 থেকে 6 দেওয়া আছে, গুড এনাফ। ওকে, গুড এনাফ, দাগানোর জন্য গুড এনাফ। তাহলে আমরা আবার এখানে ফেরত আসবো একটু পরে, জাস্ট আপনাকে ভ্যালুটা একটু দেখাই নিলাম। আমরা সিরিয়ালি থাকি, হ্যাঁ বইয়ের সিরিয়ালি থাকি, বইয়ের সিরিয়ালি থাকি। ওকে, তাহলে ডিও হু কর্তৃক অনুমোদিত ডিও কত, হু কর্তৃক অনুমোদিত ডিও কত, ডিও হচ্ছে 4 থেকে 6 ppm।
সরি 5 থেকে 6, ঠিক আছে, 5 থেকে 6 ppm। ডান এতটুকু? ওকে, আমাকে 2টা মিনিট সময় দেন, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। ওকে, আসেন এবার আমরা বাকি জিনিসগুলো পড়ালেখা স্টার্ট করি। ডিও, ডিও গেছে? হ্যাঁ ডিও গেছে। এক সেকেন্ড, কি রে ভাই চুম্বকটা করি। ডিও ডান। এবার বিওডি, বিওডির ক্ষেত্রে থিওরির চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? বিওডির ক্ষেত্রে থিওরির চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ভ্যালুগুলো। কেন? কারণ এইটা হচ্ছে আপনার ম্যাথে আসে, সরি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। মানে কয়েক বছর ধরে স্টার্ট দিয়ে রাখেন। বিওডি এর মান কোনটা হওয়া ভালো? দেখেন হু অনুমোদিত হচ্ছে 6, 6-এর কম হইলে ভালো, 6-এর বেশি হইলে খারাপ। বাট এখানে আবার শুধু ভালো আর খারাপে সীমাবদ্ধ না, মোটামুটি ভালো, অনেক ভালো, এগুলোও দেওয়া আছে। দেখেন বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এইটা যত কম থাকবে তত পানির অবস্থা ভালো। 3 হইলে মোটামুটি ভালো, 6 হইলে ওকে দূষণ মাত্রা পারফেক্ট আছে, বাট 10 হইলে দূষণ মাত্রা খুবই খারাপ, আর 20 হইলে তো আরো খারাপ, আরো বেশি খারাপ। ক্লিয়ার? এটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। এখন বিওডি নিয়ে আমরা ইন ডিটেলস একটু পরে ম্যাথ করব, তখন দেখব। এবার আবার আমরা সিওডি নিয়েও একটু পরে ইন ডিটেলস আলোচনা করব। সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অ্যান্ড এইটা কত থাকা উচিত? এটা 10 থাকা উচিত। এই যে দেখেন, এই যে এই জায়গায় লেখা আছে, এই জায়গায় সুন্দর করে লেখা আছে। একটু আগে বলছিলাম পানির পিএইচ কত থাকতে হবে? 6.5 থেকে 8.5, এটা মাস্ট। ডিও কত থাকতে হবে? 5 থেকে 6 মাস্ট। তারপরে বিওডি 6-এর কম থাকলে ভালো, 6 হইলে ওকে, বাট 6-এর বেশি হওয়া যাবে না। সিওডি কত? সিওডি 10, টিডিএস 500, বাকিগুলো মুখস্থ আপাতত করার দরকার নেই। তাহলে সিওডি 10, বিওডি 6 আর টিডিএস 500, এতটুকু আপনার জানতেই হবে, মানে জানতেই হবে। এবার আসেন আমরা ডিরেক্টলি অ্যাডমিশনের প্রশ্নে ঢুকি। অ্যাডমিশনের প্রশ্নগুলো সলভ করতে করতে থিওরিগুলো দেখব। যেমন বুয়েটে একবার প্রশ্ন আসছে, নিচের শব্দ সংক্ষেপগুলোর পূর্ণরূপ লেখো। বুয়েটে কত টাইপের প্রশ্ন আসবে কেউ জানে না, যে কোনো টাইপের প্রশ্ন আপনারা দিয়ে দিবে। এই যে এই জায়গায় 5টা জিনিস দেওয়া আছে, 5 নাম্বার আপনাকে দিয়ে দিবে, 5 নাম্বার আপনাকে দিয়ে দিবে।
এখানে খেয়াল করার বিষয় হচ্ছে এই যে দেখেন ইটিপি, এমআরআই, পিপিএম, টিডিএস, বিওডি সব কি সংক্ষিপ্ত রূপ, আপনাকে ফুল মিনিংটা লিখতে হবে। তার মানে এমআরআই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, পার্টস পার মিলিয়ন, টোটাল ডিজলভ সলিড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এগুলো কি আপনাকে লিখে দিয়ে আসতে হবে নাকি হবে না? হ্যাঁ ভাই, লিখে দিয়ে আসতে হবে। ওকে, এটা গেল এক টাইপের প্রশ্ন। সিওডি এর মান বিওডি এর মানের চেয়ে বড় হয় কেন? এটা খুবই বাচ্চাকালের প্রশ্ন। সিওডি এর মান কেন বড়? কারণ সি এর মধ্যে, সি মানে হচ্ছে কেমিক্যাল, কেমিক্যালের ভিতরে অর্গানিক ইনঅর্গানিক সব আছে। আর এখানে বায়োলজিক্যাল, এইখানে বি বলতে কি শুধু বায়োলজিক্যাল বোঝাচ্ছে, জৈবিক জিনিসটা বোঝাচ্ছে। কোনো পানির নমুনায় বিওডি অপেক্ষা সিওডির মান বেশি থাকে, কারণ বিওডি শুধু পানিতে উপস্থিত জৈব অপদ্রব্য জারণের জন্য ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ নির্দেশ করে। আর সিওডির মান কি জৈব এবং অজৈব দুই ধরনের মোট পদার্থ জারণের জন্য অক্সিজেনের পরিমাণ প্রকাশ করে। তার মানে সিওডি এর মান অলওয়েজ কি হয়? বিওডি এর চেয়ে বড় হয়। সিওডি এর মান অবশ্যই বিওডি এর চেয়ে কি হবে? বড় হবে। এটা গেল অলরেডি। আচ্ছা, এই যে দেখেন সিকিউরিটি কি আসে? সিকিউরিটি হুবহু প্রশ্ন আসছে। কি আসছে দেখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত পানির গ্রহণযোগ্য মানদণ্ড যেগুলো আছে এগুলোর ভ্যালুগুলো, তাহলে আমরা এগুলো বাদ দিই, আমরা মুখে মুখে বলি। পিএইচ কত ছিল? 6.5 থেকে 8.5। ডিও কত ছিল? 5 থেকে 6, 4 থেকে 6, যেটাই থাকুক। বিওডি 6, 6-এর বেশি হইলে খারাপ, 6-এর কম হইলে ভালো। সিওডি 10, টিডিএস 500। এবার বাকিটা আপনি একটু মিলায় নেন, সিরিয়ালি মিলায় নেন। খুব সম্ভবত এইটা অ্যান্সার। 5 থেকে 6, 6, 10, 500। হ্যাঁ, এটা ঠিক আছে। ভূপৃষ্ঠের পানিতে ডিওর বিষয়ে কোনটা সঠিক? ওই যে একটু আগে এই প্রশ্নটা সলভ করছিলাম। ডিও 4 থেকে 6 ppm থাকা প্রয়োজন। ওই যে 5 থেকে 6 আছে, 4 থেকে 6 দাগানোর জন্য গুড এনাফ। পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গেলে নিচের কোনটা ঘটে? দেখেন জিএসটিতে আসছে, রিসেন্ট প্রশ্ন, খুব বেশি আগের প্রশ্ন না। পানিতে দ্রবীভূত অক্সিজেনের ডিওর পরিমাণ কমে গেলে নিচের কোনটা ঘটবে? ডিওর পরিমাণ মানে ডিজলভড অক্সিজেনের পরিমাণ। ডিজলভড অক্সিজেনের পরিমাণ যদি কমে যায় তাহলে দূষণ মাত্রা বেড়ে যাবে। এই যে দূষণ মাত্রা বেড়ে যাবে। ডিও মানে কি? ডিজলভড অক্সিজেন। ডিজলভড অক্সিজেন যদি মানে কি বলছে, কমে গেলে, তাহলে কি দূষণ মাত্রা বেড়ে যাবে। বিওডি 3, এই যে দেখেন মেডিকেলে কি আসে, দেখেন বলছে বিওডি 3, এটা কোনটা? ওই যে ভালো নাকি মোটামুটি ভালো? এই যে দেখেন এই জায়গায়, এই যে একটু আগে বলছিলাম, যদি 3 হয় তাহলে মোটামুটি ভালো, 3-এর কম হইলে খুবই ভালো, মানে যত কম হবে তত ভালো। তার মানে 3 দিছে, যে 3 দেওয়া মানে কি? 3 দেওয়া মানে মোটামুটি ভালো। দেখছেন কোন জায়গা থেকে প্রশ্ন আসে? এগুলো আপনার পড়ে যাইতে হবে। আদর্শ পানির ডিও পরিসীমা কত? 5 থেকে 6, 5 থেকে 6। এখন 5 থেকে 6 তো দেওয়া নাই ভাই, 5 থেকে 6 দেওয়া নাই, তার মানে আপনি কাছাকাছিটা দিবেন 4 থেকে 8। ওকে, আচ্ছা, এইগুলা নিয়ে আমরা একটু পড়ালেখা করবো। আমরা এখন ডিরেক্টলি ম্যাথে ঢুকবো। সো ম্যাথে ঢুকার আগে আপনাকে বেসিক কিছু জিনিসপত্র জানতে হবে। বেসিক জিনিসপত্র যখন জানবেন তখন আপনারা দেখবেন ম্যাথগুলো করা খুবই ইজি হয়ে যাচ্ছে। সো ম্যাথ করার জন্য আপনাকে সবার আগে যে জিনিসটা করতে হবে, হাতে একটা ক্যালকুলেটর নিতে হবে। আসলে আমি ক্যালকুলেটরটা বের করি। ক্যালকুলেটর বের করলাম। এবার সবার আগে আমরা বেশ কিছু সূত্র, এখানে সূত্র দেওয়া আছে, সূত্রতে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট জিনিস দেখব। ডিওর এই যে এখানে একটা শর্টকাট আছে, ভি ইন্টু 8 ইন্টু 1000 ইন্টু এস ডিভাইডেড বাই ওয়াই। আচ্ছা, এই সূত্রটা দ্বারা কি বোঝায়? তাহলে দেখেন ডিওর একটা সূত্র দেওয়া আছে, ভি ইন্টু এস ইন্টু 1000 ইন্টু 8 ডিভাইডেড বাই ভি অফ ওয়াটার, ভি অফ স্যাম্পল মানে নমুনা আর কি। এই যে এটা দেওয়া আছে। আর এই ভিএসটা কিসের? এই ভিএসটা নর্মালি বিজারকের, যাকে দিয়ে জারণ করা হয়। এখন কথা হচ্ছে, কিছুই তো বুঝতেছি না, রাইট? আমিও বুঝতেছি না। এটা একটা ডিওর সূত্রের, মানে ডিওর ম্যাথ করার জন্য এটা একটা সূত্র, হোয়াট এভার হইতেই পারে, বাট এই সূত্রটা আসলো কেমনে?
এই সূত্রটা আসলো কেমন? এই সূত্রটা আসতে গেলে আমাকে একটু থিওরিতে যাইতে হবে। এই যে এখন হচ্ছে ভাই একটু কষ্ট, কষ্ট না আসলে। দেখেন, আমরা যখন ডিওর থিওরিটা পড়তেছিলাম তখন আমরা বলছিলাম পানির ডিও ও বিওডি নির্ণয় করার জন্য উইংক্লার আয়োডোমিতিক পদ্ধতি ব্যবহার করা হয়। তার মানে এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে উইংক্লার আয়োডোমিতিক পদ্ধতিটা বোঝা। দ্যাটস ইট। ওকে, তার মানে ম্যাথ পরে, ম্যাথ আপনি চাইলেই করতে পারবেন, কিন্তু থিওরি আগে পড়ে শেষ করতে হবে। তাহলে আমরা এই সূত্রটা কিভাবে আসছে ওইটার জন্য আগে কি পড়বো? আগে পড়বো উইংক্লার আয়োডোমিতিক পদ্ধতি। উইংক্লার আয়োডোমিতিক পদ্ধতি। ওকে, এইখান থেকেও বুয়েট ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে কয়েকদিন আগে। এটা পড়ার জন্য আমরা একটু বইটা খুলি, দেখবেন বইয়ে এই যে সুন্দর সুন্দর এই জায়গায় কিছু সুন্দর না যদিও, অসুন্দর অসুন্দর কিছু বিক্রিয়া দেওয়া আছে। এই যে দেখেন উইংক্লার আয়োডোমিতিক পদ্ধতি। এখানে প্রথমে কি হয় আমি একটু আপনাকে পড়াই দিই, বইটাও পড়া হয়ে যাবে আমাদের। ম্যাঙ্গানাস আয়ন Mn2+ আয়ন অক্সিজেন আর OH মাইনাস মিলে হাইড্রেটেড ম্যাঙ্গানিজ অক্সাইড তৈরি করে, MnOOH2। MnOOH2 হাইড্রেটেড ম্যাঙ্গানিজ অক্সাইড তৈরি করে। তো আসেন আমরা সুন্দর করে একটু লিখি, আচ্ছা একটু বুঝাই। প্রথম কথা হচ্ছে এটা একটা ক্ষারীয় মাধ্যম। ক্ষারীয় মাধ্যম দেখে এখানে OH মাইনাস আসছে। ক্ষার মানে কি? ক্ষার মানে তো ভাই সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, বাট আমরা তো জানি না, তাই আমরা কি বলতেছি? ক্ষারটাকে আমরা বলতেছি ওকে এটা হচ্ছে OH মাইনাস। ক্ষার মানে OH মাইনাস, ক্ষারীয় মাধ্যম। এখন আপনি বলতে পারেন ভাই ক্ষারীয় মাধ্যম কই থেকে আসলো? দেখেন আমরা যখন পরিমাণগত রসায়ন পড়বো, জারণ বিজারণ পড়বো, ওইখানে আমরা দেখবো অ্যাসিডিক মাধ্যম, ক্ষারীয় মাধ্যম। সো অ্যাসিডিক মাধ্যমে আমরা H+ ইউজ করি, আর ক্ষারীয় মাধ্যমে আমরা OH মাইনাস ইউজ করি। তো ক্ষারীয় মাধ্যম, তাই এখানে OH মাইনাসটা দেওয়া আছে। ওকে, ক্ষারীয় মাধ্যমে MnSO4 এর Mn2+ আয়নকে পানির ডিও দ্বারা জারিত করে, পানির ডিও মানে কি? পানির ডিজলভ অক্সিজেন দ্বারা জারিত করে। এই যে অক্সিজেন, আমরা জানি অক্সিজেন একটা জারক। অক্সিজেন কি? অক্সিজেন অধাতু, অধাতু মানে জারক, অক্সিজেন হচ্ছে জারক, O2 হচ্ছে জারক, আমরা জানি লাস্টের দিকে আছে পর্যায় সারণীর। তো অক্সিজেন জারক হইলে কি করে? জারক অন্যকে জারিত করে। তাহলে Mn2+ কে এই অক্সিজেন কি করবে? অক্সিজেন Mn2+ কে জারিত করবে। অক্সিজেন জারক, তাই জারক করে কি করবে? জারিত করবে। জারিত করবে ক্ষারীয় মাধ্যমে, আর তৈরি করবে হাইড্রেটেড ম্যাঙ্গানিজ অক্সাইড। আসেন আমরা তাহলে প্রথম লাইনটা একটু লিখে ফেলি। প্রথম লাইনটা কি লিখবো? 1 নম্বর, ম্যাঙ্গানিজ আয়নকে কে জারিত করে? এই যে আমার জারকটা জারিত করে। অবশ্যই কোন মাধ্যমে? ক্ষারীয় মাধ্যমে। কি তৈরি করে? হাইড্রেটেড ম্যাঙ্গানিজ অক্সাইড। এখন একটু মনোযোগ দিয়ে আমরা সমতাটা একটু দেখে নিই, অহেতুক টাইম নষ্ট না করে। 2 4 2। ওকে, আচ্ছা এবার তার মানে একটু সুন্দর করে একটু সাইড নোটগুলো করে ফেলেন। তাহলে এই অক্সিজেনটা কি? অক্সিজেনটা হচ্ছে আমার জারক। তখন ও যদি জারক হয়, ও হচ্ছে আমার বিজারক। আর এই যে OH মাইনাস, এই OH মাইনাসটা কেমনে আসছে? ক্ষারীয় মাধ্যম দেখে আসছে। এটা হচ্ছে মিডিয়াম। এই চারটা এখানে ছিল, আর তৈরি হয়েছে হাইড্রেটেড ম্যাঙ্গানিজ 4 অক্সাইড। এটার নামটা একটু লিখে ফেলি, হাইড্রেটেড ম্যাঙ্গানিজ 4 অক্সাইড। মজার বিষয় হচ্ছে এই ম্যাঙ্গানিজ 4 অক্সাইডের কালারটা কি? ম্যাঙ্গানিজ 4 অক্সাইডের কালারটা হচ্ছে বাদামি কালার। ভাই এটা এইভাবে বললেন কেন? মজার বিষয়টা কেন বললাম? কারণ দেখো তো একটু প্রশ্নটা, তোমাকে এটা প্রশ্ন দেই, দেখো তোমার কাছে প্রশ্নটা কেমন লাগে। কোন জায়গায় আসছে প্রশ্নটা দেখবা। দেখো, উইংক্লার মেথডে ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড পটাশিয়াম আয়োডাইডের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করে? এই যে দেখো ম্যাঙ্গানিজ, এই যে দেখো MnOOH2। মানে কবে কবে আসছে প্রশ্নটা? বুয়েট 23-24 আসছে। সো তোমাকে এই যে যখনই থিওরিটা পড়বা এমনভাবে পড়বা যাতে যে কোনো জায়গায় প্রশ্নটা আসলে তুমি অ্যান্সার করতে পারো। তাহলে আমরা কি পাইলাম? Mn2+ আয়ন হচ্ছে আমার বিজারক, এইখানে
ওকে জারিত করতেছে আমার ডিজলভড অক্সিজেন একটা ক্ষারীয় মিডিয়ামে, যেখান থেকে তৈরি হবে হাইড্রেটেড ম্যাঙ্গানিজ অক্সাইড, যেটার কালার হচ্ছে বাদামি কালার। দ্যাটস ইট। আচ্ছা, তারপরে এবার 2 নম্বরে আসো। 2 নম্বরে কি বলছে, এই যে দেখো, এবার ভালো করে তাকাও। এই যে আমার যেটা তৈরি হইল গাঢ় HCl বা সালফিউরিক অ্যাসিডের অম্লীয় মাধ্যমে, অম্লীয় মানে অ্যাসিডীয় মাধ্যমে, অম্লীয় মাধ্যমে দ্রবীভূত হয়ে সবল জারক Mn4+ আয়ন উৎপন্ন হয়, যা NaI এর আয়োডাইড আয়ন দ্বারা জারিত হয়ে আয়োডিন মুক্ত করে। আচ্ছা, তোমার এত কিছু বোঝার প্রয়োজন নাই, আমি তোমাকে এবার একটু বুঝাই। আমরা যখন জারণ বিজারণ করব, জারণ বিজারণ পড়ব, তখন আমরা বলবো সবসময় হ্যালাইড আর হ্যালোজেন, দুইটা ওয়ার্ড একটু বুঝো। X2 মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হচ্ছে জারক। এরা কি? এরা হচ্ছে জারক। আর X- মানে ওই যে যেমন নরমালি চিন্তা করো, আমরা এইভাবে পড়ছি না ছোটবেলায়, যেমন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়, তাহলে 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা Cl এ পরিণত হয়, তাহলে এইটা হচ্ছে আমাদের হ্যালোজেন, এটা হচ্ছে আমাদের হ্যালাইড। তাহলে এটা হচ্ছে হ্যালোজেন, এটা হচ্ছে হ্যালাইড। সবসময় মাথায় রাখবা, হ্যালোজেনরা হচ্ছে জারক, হ্যালাইডরা হচ্ছে বিজারক। ভাই কোন সেন্সে বললেন? এদিকে আসো। হ্যালোজেন ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ, বিজারণ মানে জারক, তাহলে হ্যালোজেন হচ্ছে জারক। আর হ্যালাইড, হ্যালাইড কি মাথায় ইলেকট্রন আছে, ইলেকট্রন ছাইড়া দিতে পারবে, ইলেকট্রন ছাইড়া দেওয়া মানে জারণ, জারণ মানে বিজারক। ক্লিয়ার? ওকে, তাহলে এবার তুমি এই বিক্রিয়াটা একটু সুন্দর করে লিখবা। কি লিখবা? আসো সুন্দর করে। এই যে MnOH2 এসিডীয় মাধ্যমে, দেখো এটা দ্বারা কি বোঝায়? এসিডীয় মাধ্যম। আর I মাইনাস, দেখো কথাগুলো কি মিলে কিনা। ওরা বলছে জারক হচ্ছে Mn4+, জারক হচ্ছে Mn4+, Mn4+ মানে হচ্ছে এই যে এটা, Mn4+ দ্বারা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে কেন? ওই যে Mn4 অক্সাইড, রাইট? একটু আগে আমরা পড়ছি Mn4 অক্সাইড। তাহলে Mn4+ হচ্ছে ওরা কি বুঝাইছে? জারক। আমি তোমাকে মাত্র কি শিখাইছি? মাত্র শিখাইছি ভাইয়া X- কি জারক নাকি বিজারক? X- বিজারক। কেন X- বিজারক শিখাইছি না? মানে ও ইলেকট্রন ছেড়ে দিতে পারবে, মানে জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া মানে বিজারকের বিক্রিয়া, তাহলে X- হচ্ছে বিজারক। তাহলে এবার দেখো তো কথাটা মিলে কিনা, কথাটা মিলে কিনা। এটা তো Mn4, এই যে Mn4+, তার মানে তোমার বইয়ে বলে দিছে Mn4+ হচ্ছে জারক, সবল জারক Mn4+ আয়ন, সবল জারক Mn4+ আয়ন, তার মানে ওকে বলছে হচ্ছে জারক। আর আমি তোমাকে মাত্র শিখাইছি I- হচ্ছে বিজারক। মিলছে? তাহলে জারক, বিজারক, আর এটা কি আমাদের অ্যাসিডীয় মাধ্যম, এটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম। দেখো একটু আগে তাই হয়েছে, দেখো বিজারক, জারক, ক্ষারীয় মাধ্যম, এখন জারক, বিজারক, অ্যাসিডীয় মাধ্যম। বোঝা গেছে কিনা? ওকে, এখান থেকে কি তৈরি করবে? এখান থেকে Mn2+, আয়োডিন আর পানি তৈরি করবে। তোমার এই বিক্রিয়া মুখস্থ করা লাগবে না, টেনশন নাই। আচ্ছা একটা কথা বলে দিই, এটা রুয়েটে এটা একবার রিটেনে আসছিল, বুঝছো? রুয়েটে এটা একবার রিটেনে আসছিল। এখন এই বিক্রিয়াগুলো তোমাকে আমি শিখাইতে পারবো। কখন শিখাইতে পারবো? যখন পরিমাণগত রসায়নের জারণ বিজারণ অর্ধ বিক্রিয়াগুলো শিখবো, তখন আমরা শিখাবো যে দেখো I- থেকে সবসময় I2 হয়, তারপরে এই Mn4+ থেকে Mn2+ হয়, আর এখান থেকে অলওয়েজ কি হবে? জারক থেকে অলওয়েজ, জারকের অক্সিজেন থেকে অলওয়েজ পানি তৈরি হবে। এগুলো তুমি কখন শিখবা? পরিমাণগত রসায়নে শিখবা, আপাতত শিখার দরকার নাই। আপাতত বিক্রিয়াগুলো আমি একটু লিখে দিচ্ছি, কেন? আমার কাজ আছে। বিক্রিয়াগুলো কেন শিখাবো? আমার কাজ আছে ভাই, আমার কাজ আছে, এই জন্য আমি বিক্রিয়াগুলো তোমাকে শিখাচ্ছি, বুঝছো? তাহলে আমরা সময় নষ্ট না করে সমতা করে ফেলি। 2 8 4 2 2 6, 2 8 4 2 2 6। আমি কেন তোমাকে সমতা ডিরেক্টলি শিখাচ্ছি না? দরকার নাই, এখানে তোমার এই সমতার দরকার নাই। তোমার আপাতত বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট থিওরিটা বোঝার জন্য, তাই আমি তোমাকে বইটা আগে বুঝাচ্ছি। দেন কাজ আছে, কি কাজ আছে একটু পরে বুঝবা ভাইয়া, একটু পরে বুঝবা, টেনশন নিও না। হ্যাঁ, টেনশন নিও না, টেনশন নেহি লেনে কা ভাইয়া। 3, এবার
এই যে যে আয়োডিনটা তৈরি হইলো ওই আয়োডিনের সাথে কার বিক্রিয়া H2O3 2-। এখন ভাইয়া তোমার আমি কেমনে বুঝাবো এটা যে পরিমাণগত রসায়নের বিক্রিয়া? সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 সোডিয়াম থায়োসালফেট, তো এইটার সাথে বিক্রিয়া দিয়ে টেট্রাথায়োনেট আয়ন তৈরি হয়। সো আসো আমরা এই বিক্রিয়াটা আমাদের মতো করে পড়ি। আগে আমরা আমাদের মতো করে পড়ি, দেখো সুন্দর করে আগে বুঝাই দিই। এটা তোমাদের পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে আছে। তো এখানে কি লেখা আছে? আয়োডিন যদি সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া দেয় কি তৈরি করে জানো? Na2S4O6 সোডিয়াম টেট্রাথায়োনেট আর Na। এখন ভাই আমাদের তো সমতা লাগবে, কোনো সমস্যা নেই। সমতা লাগলে ওর তুল্য সংখ্যা 2, ওরটা হচ্ছে 2 4 হয়ে গেছে, আর এখানে একটা 2 দিয়ে দিবা, শেষ 4 হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিক্রিয়া। এই বিক্রিয়াটা তোমরা কই শিখবা? এটা শিখবা হচ্ছে পরিমাণগত রসায়নে। কই? পরিমাণগত রসায়নে শিখাবো, সমস্যা নেই। এখন খেয়াল করো তো, তোমার আয়োডিন কয়টা তৈরি হয়েছিল ভাই? আয়োডিন তৈরি হয়েছিল 2 মোল। আয়োডিন তৈরি হয়েছিল 2 মোল। খেয়াল করো I2 এর আগে কত দেওয়া আছে? 2 আছে। এখানে কি 2 আছে? না, বিক্রিয়া কিন্তু কমপ্লিট। দেখো I কয়টা আছে? 2টা আছে। I কয়টা আছে? 2টা আছে। সোডিয়াম কয়টা আছে? 4টা আছে। দেখো সোডিয়াম 2টা, সোডিয়াম 2টা, 4টা। সালফার কয়টা আছে? 2 দুগুণা 4, সালফার আছে 4। অক্সিজেন কয়টা আছে? 3 দুগুণা 6, অক্সিজেন আছে 6। ক্লিয়ার? ওকে, তখন আমার সমতা কিন্তু হয়ে গেছে। বাট এখন আমার 2 I2 আছে আগের বিক্রিয়ায়, তাই আমরা একটা কাজ করবো, এই লাইনটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে আসো 2 দিয়ে গুণ করি, ভালো করে তাকাও। একটু ভালো করে তাকাও। এই যে আমাদের যে এই লাইনটা, এই যে আমাদের যে এই লাইনটা, এই লাইনটাই কিন্তু তোমাকে এই জায়গায় দেওয়া আছে। দেখো 4H2O3 2-। দেখো 4H2O3 2-, মানে আমি যখন সোডিয়ামটাকে এটা দিব এখানে 2- লিখতে পারবো। 4H2O3 2-, 2I2, এই দেখো 2I2 দেওয়া আছে। এই যে 2S4O6 2-, দেখো 2S4O6 2- দেওয়া আছে কিনা? 2S4O6 2-, আর 4 আয়োডাইড। এই দেখো সোডিয়াম প্লাস যদি কেটে দাও I-, তাহলে 4 আয়োডাইড। দেখো তোমার বইয়ের বিক্রিয়া কি মিলছে নাকি মিলে নাই? হ্যাঁ ভাই মিলছে। হোয়াট এভার, তুমি এবার ভাইয়ার সাথে সাথে কিছু কাজ করো। তুমি এবার একটু ভাইয়ার সাথে সাথে কিছু কাজ করো। আমি অহেতুকার কাটাকাটি করতেছি না, একটা সেকেন্ড। হ্যাঁ, কাটাকাটি করতেছি না। তুমি তো বুঝে গেছো যে তোমার বইয়েরটাই এই লাইনটা। ওকে, হোয়াট এভার। এবার আসো, মনোযোগ দিও। কি বলছি সেটা হইলো, তুমি এবার কিছু জায়গায় মার্ক করো। 2I2 পাইছো? পাইছি। কেন আমি এই বিক্রিয়াটা পড়াইছি তোমাকে, এখন তুমি আসলে বুঝবা, এখন নাইলে বুঝবা না। 2I2 বিক্রিয়া করতেছে কার সাথে? 4Na2S2O3 সাথে। কার কোনো সমস্যা আছে? না ভাই, সমস্যা নাই। এই যে 2I2, এই 2I2 তৈরি হয়েছে কার সাথে? 2MnOOH2 এর থেকে। 2MnOOH2 তৈরি হয়েছে কার থেকে? 2MnOOH2, 2MnOOH2 পাইছো? পাইছি। এই 2MnOOH2 তৈরি হয়েছে কার থেকে? O2 থেকে। এই যে পড়ালেখা। এখন আসো, মনোযোগ দিও। হ্যাঁ, মনোযোগ দিও, একটু মনোযোগ দাও, তৈরি হবে। আমরা এখান থেকে একটা লাইনের কাছে যাইতে যাচ্ছি। কোন লাইনের কাছে যেতে যাচ্ছি তোমার বোঝার দরকার নেই, তুমি একটু দেখো প্রথম লাইন থেকে দেখো। 1 মোল অক্সিজেন, এই যে 3টা দাগ দিলাম। কয়টা দাগ দিছি? 3টা দাগ দিছি। মানে কি? 1 মোল অক্সিজেন থেকে তৈরি হয়। 1 মোল অক্সিজেন থেকে তৈরি হয়। 1 মোল অক্সিজেন থেকে তৈরি হয়। 1 মোল অক্সিজেন থেকে তৈরি হয় 2 মোল MnOOH2, 2 মোল MnOOH2। এবার 2 মোল MnOOH2 থেকে তৈরি হয় 2I2, 2I2। এবার 2I2 বিক্রিয়া করে 4Na2S2O3 এর সাথে। শেষ। এই জায়গাটা আমার ইম্পর্টেন্ট, বুঝছো? এই জায়গাটা ইম্পর্টেন্ট। সুন্দর করে আগে নোট করো, সুন্দর করে আগে নোট করো। তোমার আর কোনো কাজ নাই। এবার এই লাইনটা দিয়ে আসলে আমরা পরের
পরের পেজে খেলা দেখাবো। কেন বলছি ভাইয়া, তোমার বোঝার দরকার নেই, তুমি যখন ম্যাথ করবে তখন বুঝবা যে এনাম ভাইয়া তোমার এগুলা কেন পড়াইছি, কেন পড়াচ্ছি এগুলা তুমি পরে বুঝবা, এখন বুঝবা না, এখন বোঝার প্রয়োজন নাই। আসো, এবার মজা নেই। আসো দেখো তো, আমি লিখতে পারি না এখান থেকে 4 মোল Na2H2O3 সমান সমান 1 মোল I2 লিখতে পারি? হ্যাঁ পারি। লেখো। লেখা যায়? হ্যাঁ যায়। এক মোল Na2H2O3 চারটা ওই সাইডে চলে যাবে, 1/4। তোমার কোনো সমস্যা আছে? না ভাই সমস্যা নেই। দেখেন 4 ওই সাইডে চলে গেল, 1/4, আর এখানে 1 মোল O2 তো আছেই, আর 1 মোল মানে 4টাকে আমরা ওই সাইডে নিয়ে গেছি, তাহলে 4 মোল। এটা 4 মোল মানে কি 4 × 1 মোল, 4কে ওই সাইডে নিয়ে গেছি, এক আছে, সমস্যা আছে না। এবার দেখো একবার লিখে ফেলি। এক মোল Na2H2O3, তাহলে কি হবে? 1 মোল অক্সিজেন মানে কয় গ্রাম বলতে পারবা? 1 মোল অক্সিজেন মানে তো এনাম ভাই 32 গ্রাম। ইয়েস 32। তার মানে একসাথে সুন্দর করে লিখে দিলাম। হ্যাঁ, 4 আর 32 কাটাকাটি করলে, 4 আর 32 কাটাকাটি করলে, 4 আর 32 কাটাকাটি করলে 8 গ্রাম। এই যে এই লাইনটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। এতক্ষণ ধরে তোমার সাথে কেন গেজাচ্ছি জানো? এই একটা লাইন পাওয়ার জন্য, এই একটা লাইন পাওয়ার জন্য তোমার সাথে এতক্ষণ ধরে গেজাচ্ছি, আর কিচ্ছু না। সুন্দর করে নোট করো পোলাপান, সুন্দর করে নোট করো। বুঝছো? আসো এবার ওয়ান মোর থিং, আরেকটা জিনিস লাগবে। তোমার বই আছে কিনা আমি জানি না, একটু তাও চেক করে দিই। ওকে, আচ্ছা এখানে তোমার শর্টকাট টর্টকাট দেওয়া আছে, এগুলোর দরকার নেই আপাতত। আমি আমার মতো করে আগে পড়াই নিই। হ্যাঁ, আগে আমার মতো করে পড়াই নিই। আচ্ছা আরেকটা ছোট্ট জিনিস একটু শিখাই দিই, এটা অ্যাডমিশনে লাগবে। K2SO মানে তোমার কি বলে এটাকে, K2Cr2O7 এর সাথে Ki এর বিক্রিয়া। এটা যেমন, এটা কই পড়বো আমরা? এটা পরিমাণগত রসায়নে পড়বো। কই পড়বো? পরিমাণগত রসায়নে পড়বো। আসো তাহলে আমরা কি করবো এখন? K2Cr2O7 H2SO4 প্লাস Ki, এই বিক্রিয়াটা একটু শিখবো। এখন এই বিক্রিয়া তোমার শেখার প্রয়োজন নাই, আপাতত দরকার নেই। আমি তোমাকে জাস্ট একটু দেখাই দিচ্ছি। Ki এর তুল্য সংখ্যা হচ্ছে 1, আর K2Cr2O7 এর তুল্য সংখ্যা হচ্ছে 6। ভাই এটা কি জিনিস? এগুলো পরিমাণগত রসায়নে শিখাবো পরিমাণগত রসায়নে, কোনো সমস্যা নেই। এই বিক্রিয়াটা থেকে এখানে কি আসে আমি একটু বুঝাই দিই। এইখানে দিন শেষে 6 Ki আছে, তাই 3I2 আসবে। K2 আছে, K2SO4 আসবে। Cr2SO4 3 আসবে, আর 7 মোল পানি আসবে। আমি চাইলে তোমাকে সমতা করে দিতে পারবো। এখন K2 দেওয়া আছে, Cr2 দুইটা আছে, 7টা পানি আছে, 7টা পানি আছে, 3I2 আছে। এখন সালফেট কয়টা? সালফেট গুনলেই তুমি, সালফেট হচ্ছে গিয়ে একটা, সালফেট আছে 3টা, 4টা। তাহলে তুমি একটা কাজ করো, সালফেট হচ্ছে 3টা, আচ্ছা এখানে K2SO4 ওকে। ও এখানে তো K দুই জায়গায় আছে, সরি, K2 একটা আর K2 হচ্ছে 6টা, তাহলে কয়টা হইলো? 2 আর 6 8। এই যে এবার মিলে গেছে, শেষ। তাহলে সালফেট আছে কয়টা? দেখো সালফেট আছে 4টা, 3টা 7টা, 7 বসাই দাও এখানে, দেখবা হাইড্রোজেন মিলে গেছে। এই দেখো হাইড্রোজেন মিলে যাবে, এই দেখো হাইড্রোজেন মিলে গেছে। পাইছি। হোয়াটএভার। তোমার এই বিক্রিয়া কেমনে আসলো জানার প্রয়োজন নাই। কেন? এই চ্যাপ্টারের বিক্রিয়া না, আগেই বলে দিলাম। এখন আমার কি প্রয়োজন পড়ছে, আমি কেন এই বিক্রিয়া নিয়ে এত মাথা ঘামাচ্ছি? আমি অন্য কারণে মাথা ঘামাচ্ছি। দেখো তো আমি এইখানে এটা লিখতে পারি কিনা? হ্যাঁ ভাই লিখতে পারেন। পারি কি পারি না বলো? হ্যাঁ ভাই পারি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 1 মোল K2Cr2O7
ইকুইভ্যালেন্ট টু 3 মোল আয়োডিন। লিখতে পারি নাকি পারি না? হ্যাঁ ভাই পারি। এবার একটু আসো তো, বলো তো আয়োডিনের সাথে অক্সিজেনের সম্পর্ক কি? আয়োডিনের সাথে অক্সিজেনের সম্পর্ক কি? আমি এইখান থেকে এই জায়গাটা থেকে কি লিখতে পারি দেখো তো। 1 মোল আয়োডিন মানে হচ্ছে এই যে 2টারে অন্য সাইডে পাঠাই দাও, হাফ মোল অক্সিজেন। লিখতে পারি কিনা? এটা কি লিখতে পারি? দেখো এই জায়গা থেকে কি এটা লেখা যায়? ভালো করে তাকাও। 2 মোল আয়োডিন 1 মোল অক্সিজেন, আমি এই 2টারে নিচে নামাই দিলাম। এই 2টারে নিচে নামাই দিলে কি হয়ে যাবে? হাফ। তাহলে 1 মোল আয়োডিন মানে হাফ মোল অক্সিজেন। লিখতে পারবো নাকি পারবো না? হ্যাঁ ভাই পারবো। পারবো নাকি পারবো না? পারবো। তাহলে এই জায়গা থেকে এই সম্পর্কটা আসে। তাহলে সম্পর্কটা কি আসছে? সম্পর্কটা আসছে 1 মোল আয়োডিন মানে হচ্ছে হাফ মোল অক্সিজেন। আচ্ছা, তাহলে এবার একটা কাজ করি। কি করব? আমার তো দরকার 3 মোল আয়োডিন। আমার দরকার কয় মোল আয়োডিন? 3 মোল আয়োডিন। তাহলে 3 মোল আয়োডিন মানে কত? 2 সাইডে গুণ দাও, 3/2 মোল অক্সিজেন। শেষ, তোমার কাজ শেষ। তাহলে তুমি এখানে কি লিখবা? মোল অক্সিজেন। এই যে এটা আমার নতুন সম্পর্ক। এই নতুন সম্পর্কটা দরকার কেন জানো? এই সম্পর্কটা মুখস্থ করতে হবে না, তোমাকে একটা লাইন মুখস্থ করতে হবে। আমার K2CH2O7 এর সাথে অক্সিজেনকে লাগবে। কেন লাগবে পরে বুঝবো, এখন বুঝবো না। তাহলে 2 এই সাইডে এনে ফেলতেছি, 2K2CH2O7, 3 মোল অক্সিজেন। শেষ, আর কোনো গ্যাঞ্জাম নেই। এখন আমরা এই পুরো জিনিসটাকে গ্রামে কনভার্ট করে ফেলবো, বুঝছো? পুরো জিনিসটাকে আমরা গ্রামে কনভার্ট করে ফেলবো, আর কোনো কিছুর প্রয়োজন নাই। জাস্ট তুমি কি করবা? উভয় পক্ষ থেকে গ্যাঞ্জাম করবা। 2 ইন্টু K2CH2O7 মানে 294 গ্রাম। আর এটা মানে কত? 3 ইন্টু 32 গ্রাম অক্সিজেন, বুঝছো? তাহলে এখানে কি কি থাকবে আমি একটু বুঝাই দিই। 294 ভাগ 32 যায় না? যায় না। 294 ভাগ 3 যায়? আরে যায়। তাহলে একটু ভালো করে তাকায় দেখো, 294/3, এই যে 294 আর 3 কাটাকাটি যায়, তাহলে থাকে 98, আর 2 আর 32 কাটাকাটি যায়। তার মানে আমি এইভাবে জিনিসটা লিখতে পারবো, 294/3, তাহলে আসে 98 গ্রাম K2CH2O7, আর 2টা 32-এ যায়, 16 গ্রাম অক্সিজেন। তাহলে তো আবার 4 দিয়া বা 2 দিয়া যাবে। হ্যাঁ যাবে 2 দিয়ে। তাহলে 98/2 কত? 49। ওকে, শেষ। মানে আরো ইজিলি কাটাকাটি করা যেত, আমি খেয়াল করিনি। শেষ ভাইয়া, আর কোনো কাজ নেই তোমার। তাহলে 49 গ্রাম K2CH2O7 ইকুইভ্যালেন্ট টু 8 গ্রাম অক্সিজেন। আর কোনো কাজ নাই তোমার। 49 গ্রাম K2CH2O7, আরেকটা হচ্ছে 8 গ্রাম অক্সিজেন। এই জিনিসটা প্রমাণ করার জন্যই তোমাকে এতক্ষণ এই যে এই বিক্রিয়াটা আনাইছি। এখন এই তুমি আমায় কিন্তু ডিরেক্টলি লিখতে পারতাম যে 1 মোল K2CH2O7 3 মোল I2 এর সমান, এটা মনে রাখো। বাট না, তুমি কেন মনে রাখবা? কিভাবে মনে রাখবা? সবকিছুর তো একটা সিস্টেম আছে। তুমি কিভাবে মনে রাখবা? কেন মনে রাখবা? এই যে মনে রাখবা, এইভাবে মনে রাখবা। ওকে, সো দিন শেষে তোমাকে এইটা মনে রাখতে হবে। কি কি মনে রাখতে হবে? এটা মনে রাখতে হবে, আর মনে রাখতে হবে এইটা। তাহলে আমি আসো একটু একবারে করে দিই। তাহলে তোমাকে বিওডি সিওডির ম্যাথ করার সময়, বিওডি ডিও বিওডি সিওডির ম্যাথ করার সময় থিওরিটা একেবারে পড়াই নিলাম। হ্যাঁ, এই লাইনটা লাগবে, 1 মোল N2SO3, এটা আমরা বারবার ইউজ করব, এটা আমরা দুই একটা জায়গাতে ইউজ করব। এই লাইনটা আমাদের ইম্পর্টেন্ট। অক্সিজেন। আরেকটা ছোট্ট জিনিস একটু মাথায় রাখবা। দেখো আমরা ছোটবেলায় পড়তাম, কি পড়তাম? 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব থাকলে তাকে আমরা বলি 1 মোলার, বলি কি না? তাহলে এখান থেকে লিখতে পারি
মানে 1 লিটারটাকে ওই সাইডে নিয়ে গেলাম, তাহলে 1 মোল সমান সমান কি 1 লিটার ইন্টু 1 মোলার। বলতে পারি নাকি পারি না? হ্যাঁ ভাই পারি। তাহলে একটা কাজ করেন, 1 মোল মানে আসলে 1000 ml, 1 লিটার মানে 1000 ml, 1 লিটার মানে 1000 ml। ভালো করে তাকাও, 1 লিটার মানে কি হবে? 1000 ml হবে। বলা যায়? যাবে। সো সুন্দর করে নোট করবা। তাহলে 1 মোল মানে হচ্ছে 1000 ml, 1 মোলার। আর কোনো কিছু আছে নাকি নাই বলো? আমার মনে হয় আর কোনো গ্যাঞ্জাম আছে নাকি? নাই, নাই। তাহলে 1 মোল মানে 1000 ml, 1 মোলার। ওকে ওকে। সো এই কথাটাও লিখে রাখলাম, এটাও তোমরা পরিমাণগত রসায়নে পাবা, আমি জাস্ট দেখায় রাখলাম। ওকে, এখন আমরা আস্তে আস্তে আসলে ম্যাথ ট্যাথ করবো। তুমি টেনশন, এখন আর কোনো টেনশন নেওয়ার জায়গা নাই। এখন কি তুমি বুঝতেছো আসলে 8 কথাটা কেমনে আসছে? ভাই 8 কথাটা আসছে ফ্রম অক্সিজেন, রাইট। 1000 কথাটা কেমনে আসছে? ওকে, 1000 এখানে কোনো একটা লিটার টিটারের ব্যাপার সেবার আছে। ওকে, আচ্ছা। আর বাকিগুলো কেমনে আসলো এটা ম্যাথ করার সময় তুমি দেখবা, একটু পরে এমনিই বুঝে যাবা। তো আসো তাহলে সুন্দর করে এগুলো নোট করো। হ্যাঁ, এখন ম্যাথ করব। ম্যাথ করতে গেলে কিছু করার প্রয়োজন নাই, তোমার কাজ হচ্ছে জাস্ট প্রশ্নটা পড়া, প্রশ্ন পড়লে অটোমেটিক ম্যাথ হয়ে যাবে, অটোমেটিক ম্যাথ হয়ে যাবে। বুঝছো? আসো তাহলে 1 নম্বর ম্যাথ কি বলছে? কোন নমুনা পানির ডিও, কোন নমুনা পানির ডিও, কোন নমুনা পানির ডিও এর মান 6 ppm। আচ্ছা, হতেই পারে। আচ্ছা, ppm মানে কি? পার্টস পার মিলিয়ন। এটা একটু মাথায় রাখো, এটাও তোমরা পরিমাণগত রসায়নে পড়বা। ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটার মানে 1 লিটারে এত মিলিগ্রাম আছে, হোয়াটএভার, দরকার পড়বে না, বুঝো। বলছে কোন নমুনা পানির ডিও এর মান 6 ppm। প্রতি 1000 কেজি পানিতে ডিও এর পরিমাণ নির্ণয় করো। মানে এটা লিটারেলি একটা কি বলতো, এটা একটা ঐকিক নিয়মের ম্যাথ, আর কিছু না। তাহলে 6 ppm, 6 ppm মানে হচ্ছে 6 মিলিগ্রাম পার লিটার, মানে 1 লিটারে 6 মিলিগ্রাম আছে। আর আমরা ডিরেক্টলি এটারে গ্রামে নিয়ে যাই, এটারে গ্রামে নিয়ে যাই। কিসে নিয়ে যাব? গ্রামে নিয়ে যাব। তাহলে দেখো, ppm মানে পার্টস পার মিলিয়ন, মানে 10 টু দি পাওয়ার 6 এর ভিতরে কত আছে, 10 টু দি পাওয়ার 6 এর ভিতরে কত আছে, কত গ্রাম আছে, এইভাবে চিন্তা করো। তাহলে 6 ppm মানে কি? 6 পার্টস পার মিলিয়ন, মিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 6। তাহলে 10 টু দি পাওয়ার 6 গ্রাম পানিতে অক্সিজেন থাকবে 6 গ্রাম। এই যে এটা হচ্ছে 6 ppm এর। 6 ppm বলতে কি বুঝবো? 10 টু দি পাওয়ার 6 গ্রাম পানিতে অক্সিজেন আছে কয় গ্রাম? 6 গ্রাম। 10 টু দি পাওয়ার 6 গ্রাম পানিতে অক্সিজেন আছে কয় গ্রাম? 6 গ্রাম। এখন তোমাকে বলছে 1000 কেজি, 1000 কেজি, কেজির জন্য আমরা তো গ্রামে নিব, এটা গ্রামে আছে তাই আবার একটা গ্রাম দিয়ে দিলাম। বাড়িতে অক্সিজেনের পরিমাণ, এখন তুমি কাটাকাটি করো, মানে কাটাকাটি গেলে ওই 6 গ্রামই থাকবে, শেষ। তাহলে 1000 কেজি পানিতে ডিওর পরিমাণ মানে কি? অক্সিজেনের পরিমাণ। ডিও মানে ডিজলভড অক্সিজেনের পরিমাণ। তাহলে কয় গ্রাম হবে? 6 গ্রাম হবে। ম্যাথ শেষ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ম্যাথ। ম্যাথ করতে কষ্ট হবে না, বুঝছো? ম্যাথ করতে কষ্ট হবে না। এবার 2 নম্বর ম্যাথ, ভালো করে পড়ো, ভালো করে পড়ো। কি বলছে? একজন লোক প্রতিদিন 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2.5 লিটার পানি পান করে। পানির ডিও এর মান 7.5 ppm। পানির ডিও এর মান 7.5 ppm মানে বুঝছো তো? আমরা আগে লাইনটাকে লিখি। পানির ডিও এর মান 7.5 মানে 10 টু দি পাওয়ার 6 গ্রামে অক্সিজেন আছে কতটুকু? অক্সিজেন আছে হচ্ছে 7.5 গ্রাম, শেষ। এখন ওরা বলছে 2.5 লিটার পানি পান করে, তাহলে কত গ্রাম অক্সিজেন গ্রহণ করে? তাহলে 2.5 লিটার মানে কত গ্রাম? 2500 গ্রাম। তাহলে 10 টু দি পাওয়ার 6 গ্রামে অক্সিজেন আছে এতটুকু, 2500 গ্রামে অক্সিজেন আছে কতটুকু? কে করবে এটা? এখান থেকে অ্যান্সার আসবে। ইজি। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আসো 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 আসো,
ইম্পর্টেন্ট ম্যাথ। আসো কি বলছে দেখি। তোমার বেশি কিছু পড়ার দরকার নেই, আমি একটু বসলাম, হ্যাঁ একটু বসলাম। তোমার কাজ হচ্ছে কোশ্চেনটা পড়ো, 1 সেকেন্ড, হ্যাঁ অনেকক্ষণ দাঁড়ায় আছি তো। তুমি বলো কোশ্চেনটা পড়ো, কাজে দিবে। কি দেওয়া আছে? কোনো পুকুর হতে সংগৃহীত পানির নমুনার 100 ml নিয়ে এর মধ্যে প্রয়োজনীয় KI যোগ করে I2কে টাইট্রেট করতে এত মোলার এত ml Na2H2O3 এর প্রয়োজন হয়। অক্সিজেনের পরিমাণ বের করো। ভাই বিশ্বাস করো, তোমার দুনিয়া যে কত সহজ বানাই দিছি, তোমার কোনো আইডিয়াই নেই, তোমার কোনো আইডিয়া নেই। বুঝছো? এখন দেখবা তোমার পুরাটা দুনিয়া সহজ হয়ে গেছে। কেমনে ভাই দুনিয়া সহজ হয়ে গেছে? তোমার এত কিছু বোঝার প্রয়োজন নেই। আসো 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 আসো, তোমার এত কিছু বোঝারই প্রয়োজন নাই। হ্যাঁ আসো, আমরা আমাদের মতো ম্যাথ করি। কোনো পুকুর হতে সংগৃহীত পানির 100 ml এর মধ্যে KI যোগ করে I2কে টাইট্রেট করতে, বুঝতেই পারতেছো যে এখানে টাইট্রেশন হয়েছে, এখানে KI দেওয়া হয়েছে, I2 বের হয়েছে। ওকে, এত মোলার ঘনমাত্রার এত ml Na2H2O3 দ্রবণের প্রয়োজন হইল। শেষ, পড়ালেখা শেষ। কেন দেখো তো এনাম ভাই তোমাকে এটা শিখাইছে কিনা। হ্যাঁ ভাই শিখাইছে, দেখো তো এনাম ভাই এটা শিখাইছে কিনা। 1 মোল Na2H2O3 মানে শুধু প্রথম লাইনে 3টা দাগ দিও, কেমন? 1000 ml, ওই যে কত ml দেওয়া আছে, কত মোলার দেওয়া আছে। এটা এখন বের করো, ঐকিক নিয়ম। এখান থেকে যা অ্যান্সার আসবে দেখতেছি। 6.8 ইন্টু 5.5 ইন্টু 0.0155 -4 গ্রাম অক্সিজেন। কিন্তু ভাইয়া খেয়াল করো, আমাকে যখনই বলবে ডিও নির্ণয় করো, তখনই আসলে আমরা কি কিসে নির্ণয় করব? কোন এককে নির্ণয় করব জানো? আমরা ppm এককে নির্ণয় করব। কোন এককে নির্ণয় করব? ppm। এন্ড ppmটা আসলে কি বলো তো? মিলিগ্রাম পার লিটার। 1 লিটারে কত মিলিগ্রাম, ওইটাই হচ্ছে ppm। আমি তোমাকে একটু আগে বলছি। সো যখনই বলবে ডিও নির্ণয় করো, তুমি আসলে কোন এককে বের করবা, তোমাকে যাতে এটা না বলে দিতে হয়। কেমন? তোমাকে যাতে এটা কখনো না বলে দিতে হয়। ডিও বের করতে বলছে বা বিওডি বের করতে বলছে, তুমি অলওয়েজ কিসে বের করবা? ppm এককে বের করবা। কথা ক্লিয়ার কিনা? হ্যাঁ ভাই ক্লিয়ার। আমি ppm এককে বের করব। ওকে ওকে, ppm এককে বের করব, ডান, নো ইস্যুস। এখন ppm এ যে বের করব, ppm মানে কি? 1 লিটারে কত মিলিগ্রাম, শেষ। ওইটা আমাকে বের করতে হবে। আচ্ছা এবার আসো, এইটা যে আমরা বের করলাম, এটা কতটুকুতে? এই যে দেখো, নমুনা পানি কত দেওয়া আছে? 100 ml। তার মানে এই জিনিসটা বের হয়েছে কয় ml এ? 100 ml এ বের হয়েছে। তাহলে আমি বলতে পারি, দেখো 100 ml এ 6.82 10⁻⁻⁴ গ্রাম অক্সিজেন। তাহলে 1000 ml এ, 1000 mlটা কেন দিলাম? কারণ ওই যে 1 লিটারে দরকার, আমার দরকার 1 লিটারে। 1 লিটার মানে 1000 ml। ওকে, গ্রাম। তাহলে 100 আর 1000 কাটাকাটি করলে 10 10⁻³ আসবে এখান থেকে। গ্রাম। এই জায়গাতে আশা করতেছি কারো কোনো সমস্যা হওয়ার কথা না।
ওকে, আশা করতেছি কারো কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, কিন্তু দেখো তো এই যে 1000 ml, এই 1000 ml মানে কি? এই 1000 ml মানে হচ্ছে 1 লিটার কিনা? হ্যাঁ, এই 1000 ml মানে হচ্ছে 1 লিটার। কোনো সমস্যা আছে না? তাহলে 1 লিটারে এত গ্রাম, আমার দরকার 1 লিটারে এত মিলিগ্রাম। তাহলে এটাকে মিলিগ্রামে নিতে হবে। মিলিগ্রাম কি ছোট একক নাকি বড় একক? ভাইয়া মিলিগ্রাম তো হচ্ছে ছোট একক। ছোট এককে নিতে গেলে গুণ করতে হয়। গ্রাম আর মিলিগ্রাম মানে 1000, তার মানে এটার সাথে 1000 গুণ করতে হবে, এটার সাথে 1000 গুণ করতে হবে। তাহলে এটার সাথে যদি আমি 1000 গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মিলিগ্রাম। তাহলে 1 লিটারে দেখা যাবে না এই জায়গাটা? হ্যাঁ দেখা যাবে, 6.82 মিলিগ্রাম আছে। তাহলে 1 লিটার, 1000 ml মানে 1 লিটার, তাহলে 1 লিটারে 6.82 মিলিগ্রাম। দ্যাট মিনস অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 6.82 ppm। ওকে, এনাম ভাই ডান। বুঝছো কেন এটা আসলো? এখন 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 দুষ্টামি করি তোমার সাথে। এবার আসো দেখো তো, তোমার বইয়ে একটা মানে আমার স্লাইডে একটা শর্টকাট ছিল। শর্টকাটটা কি ছিল মনে আছে কিনা? ভি ইন্টু এস ইন্টু 1000 ইন্টু 8 ডিভাইডেড বাই ভি স্যাম্পল, মনে আছে? আর এই ভিআরএসটা কিসের ছিল? এই ভিআরএসটা ছিল বিজারকের, মানে যাকে দিয়ে তুমি টাইট্রেশন করবা। এটা কার ছিল? এটা ছিল বিজারকের। এটা তোমার কি ছিল? শর্ত ছিল। এবার আসো দুষ্টামি করি, দেখি তো। বিজারক মানে Na2SO3 বিজারক, তুমি বুঝতেই পারতেছো। Na2SO3 মানে কি হবে? বিজারক হবে। কেমনে বুঝলাম দেখো তো, একটু আরেকবার একটু থিওরিতে যাই। তোমাকে বলছিলাম আয়োডিন কি? আয়োডিন হচ্ছে জারক। তাহলে জারকের সাথে কার বিক্রিয়া হয়? ভাইয়া বিজারকের বিক্রিয়া হয়। Na2SO3 মানে হচ্ছে বিজারক। আমরা এটা পরিমাণগত রসায়নে পড়ব। ওকে, তাহলে দেখো তো বিজারকের আয়তন আর ঘনমাত্রা দেওয়া আছে কিনা? হ্যাঁ ভাই দেওয়া আছে, 5.5, 0.0155। স্যাম্পলের আয়তন কত দেওয়া আছে? 100। এখন আমরা এটা একটু ক্যালকুলেশন করি। স্যাম্পলের আয়তন ওই যে নমুনা পানির আয়তন, 5.5 ইন্টু 0.0155 ইন্টু 10 আর 1000 কাটাকাটি করলে 100 ইন্টু 8। কোনো জায়গায় তো ভুল করেছি ভাইয়া, 0.0155। কোনো জায়গাতে কি ভুল করেছি? মনে তো হচ্ছে ভুল করেছি। 68.2 তো আসার কথা না, 6.82 আসার কথা। যেভাবেই করো তুমি 6.82 আসবে, বুঝছো? 6.82 আসবে। কোনো জায়গায় ভুল করছি মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, 6.82 আসছে। 100 আর 1000 10, আমি 100 দিছি ভুলে, সরি। ঠিক আছে, দেখো তো। বুঝছো নাকি বুঝো নাই? বলো কেমনে আসলো শর্টকাটটা? তাহলে এটা হচ্ছে আমাদের শর্টকাট। অ্যান্ড আমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে বলো? পুরা জিনিসটা খুব ইজিলি বুঝতে হবে, বুঝছো ভাইয়া? তাহলে এইটাই ছিল আমাদের সেই শর্টকাটটা, যেটা কিনা আমি তোমাকে এইভাবে করে পড়াইছি। বোঝা গেছে? এক সেকেন্ড।
হোয়াট এভার। ডান ভাইয়া বলো। এবার আসো, এখন আমরা কি করব? ম্যাথ শেষ এটা? এখন এগুলো তুমি পারবা। এই যে 100 ml এ কত গ্রাম অক্সিজেন আছে, তোমার বলছে ppm কত হবে, তার মানে কি 1000 ml এ কত মিলিগ্রাম আছে এটা বের করবা। ডিওর মান দেওয়া আছে, ওকে। এইবার আসো ডিরেক্টলি বিওডির মান, ডিরেক্টলি বিওডির ম্যাথ, মানে এই যে এই দুইটা ম্যাথ, এই যে ছোট ছোট তিনটা ঐকিক নিয়মের ম্যাথ তোমার জন্য রেখে দিলাম। এবার হচ্ছে বিওডি এর ম্যাথ। বিওডি এর ম্যাথ, সরি, বিওডি এর ম্যাথ। এখন বিওডি এর ম্যাথ, হোয়াট ইজ বিওডি এর ম্যাথ? ওকে, দেখতেছি কি করা যায়। আর দুইটা ম্যাথ করলেই হয়ে যাবে। এই দেখো, বুঝছো তো তুমি, এই যে ডিওর ম্যাথের শেষ। এবার দেখো বিওডি এর ম্যাথ। বিওডি এর ম্যাথের সূত্রটাই হচ্ছে বিওডি বা সিওডি ম্যাথ, ইনিশিয়াল ডিও মাইনাস ফাইনাল ডিও। মানে আমরা প্রথমে একবার ডিও বের করব, পরে আরেকবার ডিও বের করব। সূত্র কোনটা? ওই যে ওই সূত্রটা, বুঝছো তো? এই যে দেখো, আমরা একটু আগে শর্টকাটটা ইউজ করলাম, তুমি কি শর্টকাটটার মর্ম এখন বুঝতেছো? এই যে ভাইয়া শর্টকাটটার মর্ম বুঝতেছো? 8 কোন জায়গা থেকে আসছে? অক্সিজেনের জন্য 1000 আসছে, মিলিগ্রাম বানানোর জন্য 100 হচ্ছে স্যাম্পলের আয়তন, আর 5.5 আর 0.0155 কি এটা তোমার স্যাম্পলের, মানে সরি বিজারকের আয়তন আর ঘনমাত্রা। এখন বিওডি বের করতে হবে কি? দেখো বিওডি মানে কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখন ইনিশিয়াল ডিওটা বের করে ফাইনাল ডিওটা বাদ দিলে ইনিশিয়াল ডিও থেকে বিওডির মানটা পাওয়া যায়, মানে কতটুকু অক্সিজেন প্রয়োজন, হ্যাঁ, দ্রবীভূত অক্সিজেন গুলা। তাহলে বিওডি সূত্র কি হবে? ওকে, এখন ভালো করে তাকাও, আমরা সেম জিনিসটা থেকে বিয়োগ করব, তার মানে কি জাস্ট বাকি সবকিছু কমন থাকবে, বুঝছো? মানে আয়তনটাতেই ভেজাল হবে, মানে ওই যে ইউজ থাকবে, মানে যখন আমি রেখে দিব স্যাম্পলটাকে, তার মানে কি আয়তনটা কমতে থাকবে, আয়তনটা কমতে থাকবে। তার মানে আয়তন যে কমতে থাকবে, ওই আয়তনটা বাদে বাকি সব কিন্তু স্যাম্পল। মানে জিনিসটা বুঝো, এই যে ভি, এটা যদি হয় হচ্ছে গিয়ে V1 বা V2 হোয়াট এভার, এটা হচ্ছে একটা ভি, S ইন্টু 1000 ইন্টু 8 বাই ভি স্যাম্পল। এই আয়তনটা কমতে থাকবে, মানে করো এখানে হচ্ছে ভি প্রাইম, ঘনমাত্রা যা থাকবে তাই। এখন দেখো, এই যে আমরা সবগুলাকে সাইড করে শুধুমাত্র ওদেরকে নিয়ে চিন্তা করব। তুমি কিন্তু বুঝে গেছো, কি বুঝে গেছো? যে ভাই এই যে বাকি জিনিসগুলো কোন জায়গা থেকে আসছে, বাকি S 1000 8 ভি স্যাম্পল কোন জায়গা থেকে আসছে তুমি বুঝে গেছো। চেঞ্জটা হবে কোন জায়গায়? এই জায়গায়। এখন তুমি কোশ্চেন দেখবা, কোশ্চেন দেখলেই এনা বাইরে বোন যাবে যে ভাই টাকা দিই, ভাইকে, ভাইকে টাকা দিই, বুঝছো? ভাইকে টাকা দেই। ভালো করে প্রশ্নটা পড়ো, প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়ে অ্যান্সার দিবা, প্রশ্ন পড়ে অ্যান্সার দিবা। তোমার আর কোনো কাজ নাই, তোমার আর কোনো কাজ নাই ভাইয়া, বুঝছো? তোমার আর কোনো কাজ নাই। করো প্রশ্নটা পড়ো। আমি একটু বসলাম। কি বলছে প্রশ্নটাতে দেখো, কোন পুকুর হতে সংগ্রহিত নমুনার পানির 100 ml নিয়ে, আচ্ছা 100 ml নিছো, এটা হচ্ছে নিচে চলে যাবে, বুঝেই যাচ্ছে তাই না? আচ্ছা, কেআই যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে এত মোলার ঘনমাত্রার 14 ml Na2SO3 দ্রবণের প্রয়োজন হয়। একই পুকুরে, মানে এই যে দেখো Na2SO3 14 ml পাইছো? হ্যাঁ ভাই পাইছি। একই পুকুরে 100 ml অপর পানির নমুনার সাথে অণুজীব যোগ করে 5 দিন রাখার পর, এই যে দেখো 5 দিন রাইখা দিছে, 5 দিন রাইখা দিছে, 5 দিন রাখলে কি হবে? আয়তনটা কমে যাবে, পচতে থাকবে। 0.0125
মোলার। ওই ঘনমাত্রা কিন্তু সেমই আছে, দেখো ঘনমাত্রা আগে যা ছিল 0.0125, এখনো 0.0125 মোলার। 7.2 ml Na2H2O3 দ্রবণের প্রয়োজন হয়। এখন বলছে পুকুরের পানি বিও নির্ণয় করো। তুমি তুমি কি করতে পারবা, তুমি হচ্ছে ওই যে বড় নিয়মেও করতে পারবা, ছোট নিয়মেও করতে পারবা। আমি তোমাকে ডিরেক্টলি ছোট নিয়মে করাই দিচ্ছি। মানে তুমি এখানে বড় নিয়মটাই করো, মানে কি ওই যে এই যে সেম জিনিসটা, এই যে পুরা সেম এইভাবে করবা, পুরা সেম একবারে পুরা সেম এইভাবে জিনিসটা থাকবে, সেম এইভাবে জিনিসটা থাকবে। এইখানটাতে তুমি লিখবা ওই যে বিয়োগফলটা, এইখানটাতে তুমি লিখবা বিয়োগফলটা। সরি, এক সেকেন্ড। হ্যালো হ্যালো, দিলে খাবো। ওকে, সো এই যে দেখেন, মানে আপনি হুবহু এইভাবে করবেন, আপনার কাজ হচ্ছে হুবহু এইভাবে করা ভাইয়া। হ্যাঁ, হুবহু এইভাবে করা। তা আপনি কোন জায়গাটায় চেঞ্জ জানবেন? 1 মোল Na2H2O3 সমান সমান এটা, এটা ঠিক আছে। এই যে 5.5 ml আপনি জায়গায় দিবেন 14 ml, আর এই যে 7.2 ml বিয়োগ হয়ে যাবে। 14 মাইনাস 7.2, এই জায়গাটায় দিবেন এটা 14 মাইনাস 7.2। 14 মাইনাস 7.2 করলে কত আসে? 6.8। তার মানে এই যে এই জায়গাটাতে চেঞ্জ আসবে। তাহলে এখানে কত আসবে? 6.8। ওইভাবে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এখানে ভ্যালুটা আপনি বসাবেন, এই জায়গাতে ভ্যালুটা আপনি বসাবেন। আমি শর্টকাটে করে দিচ্ছি। ওকে, আপনি এইভাবে করে ম্যাথটা শেষ করবেন, তেলেই হবে, আর কিছু না। এখন আমি শর্টকাটটা করি। শর্টকাটে কি দেখেন, সেম ভাবে সবটা করব। শর্টকাটে কি করব? ওই যে V2 মাইনাস V1, তাহলে আমি বের করব BOD। তাহলে V2 মাইনাস V1 মানে ওই যে 14 মাইনাস 7.2 মানে 6.8 ইন্টু আমাদের ঘনমাত্রা। ঘনমাত্রা কত আছে? 0.0125। এই দেখেন, এই ঘনমাত্রা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, 0.0125 হবে, 0.0125 হবে। মানে বুঝতেই পারছেন, সেম ভাবে ম্যাথটা করব। 8 ইন্টু 1000 ডিভাইডেড বাই কত বলো? 8 ইন্টু 1000 ডিভাইডেড বাই কত? ডিভাইড বাই হচ্ছে 100। এখান থেকে অ্যান্সার যা আসবে, অ্যান্সার হচ্ছে এখান থেকে অ্যান্সার এসে পড়বে। 6.8 ইন্টু 0.0125 ইন্টু 8 ইন্টু 100, সরি 10, 6.8। ম্যাথ শেষ। বলো, আর আসবা ঢাকা শহরে? আপনি এইভাবে পুরোটা নিয়মে করবেন অথবা শর্টকাটে করবেন, কাজ শেষ। বোঝা গেছে? দেন নিজে করবা, নিজে করবা, নিজে করবা, বাচ্চা ম্যাথ এগুলা। ওকে 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 ওকে, এই যে এইবার তো মজা পাওয়া যাবে, এবার তো মজা পাওয়া যাবে। ম্যাথটা পড়েন, ম্যাথটা পড়েন ভাই। গুহ এগুলা, এই ম্যাথগুলো কোন জায়গা থেকে নেওয়া? এই প্রত্যেকটা ম্যাথ নেওয়া গুহ স্যারের বই থেকে। সো আপনার সবগুলো ম্যাথ কভার করে দেওয়ার দায়িত্ব আমার। 500 ml নমুনা পানিতে 500 ml নমুনা পানিতে দ্রবীভূত অক্সিজেনের জৈব উপাদানকে জারিত করতে 50% সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। আচ্ছা,
50% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 39.2 মিলিগ্রাম পটাশিয়াম ডাইক্রোমেটের প্রয়োজন। পানির সিওডির মান কত? ভাই এত গ্যাঞ্জাম করার কি নাই বলেন, সময় নাই। এত গ্যাঞ্জাম করার কি নাই, সময় নাই। কোনো সময়ই নাই এত গ্যাঞ্জাম করার। আমরা কি শিখছি? আমরা শিখেছি ভাইয়া 49 গ্রাম K2Cr2O7, 8 গ্রাম অক্সিজেন। শিখছি নাকি শিখে নাই? দেখেন এই যে 49 গ্রাম K2Cr2O7 মানে 8 গ্রাম অক্সিজেন। এটা শিখছি, হ্যাঁ। এখন আমাকে বলছে 39.2 মিলিগ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট, ওকে মিলিগ্রাম। তাহলে আমরা উভয় পক্ষে মিলিগ্রামে নিয়ে কাজটা করি, তাইলে ইজি হয়ে যাবে। ওকে, তাহলে গ্রামে মিলিগ্রাম কেমনে বানায়? ভাই ডিরেক্টলি এখানে মিলিগ্রাম লেখেন। কেন? এখানে গ্রামে মিলিগ্রাম বানাবেন, এখানেও গ্রামে মিলিগ্রাম বানাবেন, একই না? একই। এবার 8 ইন্টু 6.4 মিলিগ্রাম O2। ম্যাথ কি শেষ? হ্যাঁ ভাই ম্যাথ শেষ, একবারে পিটাবো। আপনাকে নমুনা পানি কতটুকু দেওয়া আছে? 500 ml দেওয়া আছে। আপনারা সবসময় কি বলছি, যাই বের করার আপনি পিপিএম এ বের করবেন, মানে 1000 ml বের করবেন, মানে 1 লিটারে বের করবেন। সিক্স পয়েন্ট ফোর 500 ml এত, তাহলে 1000 ml কতটুকু হবে? 1000 ml কতটুকু হবে বলুন তো? 12.8। ভালো করে তাকান, পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, মানে আপনাকে 1 লিটারে মিলিগ্রাম, 1 লিটারে কত মিলিগ্রাম লাগবে। এই যে দেখেন, এটা হচ্ছে লিটার, মানে কি 1 লিটার পাইছেন? হ্যাঁ ভাই পাইছি। 1000 ml মানে কি 1 লিটার। আর মিলিগ্রাম কি পাইছি? হ্যাঁ ভাই পাইছি। মিলিগ্রাম মানে মিলিগ্রাম, তাহলে এত লিটারে মিলিগ্রাম, এটাই কি আমার পিপিএম। শেষ। সেম ম্যাথ নিজে করব, নিজে করব, ইজি ম্যাথ, মানে বাচ্চাগুলো আর করাচ্ছি না, বাচ্চাগুলো আর করাচ্ছি না, বাচ্চাগুলোর প্রয়োজন নেই, কেমন? ওকে, 1 মিনিট আসতেছে। 5 মিনিট একটা ব্রেক দিই, কেমন? 5 মিনিট একটা ব্রেক দিই।
হ্যালো 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 হ্যালো, এসে পড়েছি। ওকে, যেটা বলতেছিলাম, এই যে আবার সেম ম্যাথ, মানে একটু আগের মতো ম্যাথটা। তাহলে আমরা ডিরেক্টলি শর্টকাটটা চলে যাই। মানে এগুলো তো অ্যাডমিশনে আসে, সো আপনি ডিরেক্টলি শর্টকাট অ্যাপ্লাই করতে পারবেন। নর্মালি এগুলো একাডেমিকে আসে না। আজকে ক্লাসটা এই জন্যই ইম্পর্টেন্ট যে এগুলো অ্যাডমিশন টেস্টে আসে। সো বুঝতে পারছেন মেডিকেল অ্যাডমিশন টেস্টে কি ভ্যালু থেকে প্রশ্ন আসে, আর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে এরকমভাবে ম্যাথ করতে দিবে। সো বোঝা গেছে কতটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তাহলে কি করব? ওই যে 14.5 ml ছিল প্রথমে, ম্যাথ দেখলেই বুঝতে পারবেন। 14.5 ml ছিল প্রথমে, পরে 8.5 ml হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? 14.5 মাইনাস 8.5, সরি 8.2 ইনটু ওই যে সেম কত কত মোলার দেওয়া আছে দেখেন 0.02, পরেও কিন্তু 0.02 একই ঘনমাত্রার, এই দেখেন লেখা আছে একই ঘনমাত্রার। তাহলে 0.02 ইন্টু 8 ইন্টু 1000, এইটাতে কারো কোনো গ্যাঞ্জাম নাই, তাই না? ডিভাইড বাই ওই যে নমুনা পানিটা দিয়ে দিবেন। নমুনা কত দেওয়া আছে? 50 দেওয়া আছে। এই যে এটা একটু চেক করেন, নিচের 100 কিন্তু ফিক্স না, নিচের 100 হচ্ছে আয়তন অফ স্যাম্পল, ভি স্যাম্পল, আয়তন অফ স্যাম্পল, তার মানে এই যেটা, মানে এখান থেকে অ্যান্সার বের হয়ে যাবে, শেষ, ম্যাথ শেষ। এই যে দেখেন কুয়েট 18-19 আসছে, তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে আমাদের ওই যে দেখেন এটা শর্টকাট দেওয়া আছে, এই যে এটা শর্টকাট দেওয়া আছে। বুঝছেনই তো, কাহিনীটা ধরতে পারছেন আশা করি। এই যে এতটুকু থেকে এতটুকু বিয়োগ, ডিভাইডেড বাই 50, ক্লিয়ার? সো আশা করতেছি আপনার পক্ষে আর ম্যাথে আটকানো সম্ভব না। যেমন বুয়েট 23-24-এর প্রিলিতে আসছিল, কিসে আসছিল দেখেন, হু কর্তৃক টিডিএস এর মাত্রা কত? টিডিএস 500, একটু আগে পড়াইছি, টিডিএস 500, সিওডি 10, বিওডি ওই যে 6 হচ্ছে গিয়ে আইডিয়ালটা, 6-এর কম হইলে ভালো, 6-এর বেশি হইলে খারাপ। 6-এর কম হইলে কত? কম হইলে 3 হইলে মোটামুটি ভালো, 1 থেকে 2 হইলে খুবই ভালো। বিওডির কথা বলতেছি। ডিও কত? ডিও হচ্ছে ভাইয়া 5 থেকে 6 বা 4 থেকে 6, এক এক বই এক একটা থাকে। পিএইচ কত? 6.5 থেকে 8.5, আর বাকিটা হচ্ছে খরতা। খরতা কি? ম্যাগনেসিয়াম, ফেরাস আর হচ্ছে ক্যালসিয়াম, এদের ভিতরে যদি বাইকার্বনেট থাকে তাহলে অস্থায়ী খরতা, ক্লোরাইড আর সালফেট থাকলে স্থায়ী খরতা। আমাদের পড়া শেষ, ফুল কভার, ফুল কভার। অ্যান্ড দ্যাটস অল মাই ডিয়ার ফর টুডে। ওকে, তো আমাদের আর 3টা ক্লাস লাগবে, 3টা ক্লাসের ভিতরে পরিবেশ রসায়ন ফুললি শেষ করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।